ডিয়ার স্টুডেন্টস, এটা আমার প্রথম ভিডিও ক্লাস। আজকে এটা হলো আজকে 1st of September, মঙ্গলবার। আজ আমরা 4th সেমিস্টার অনার্সের একটা সোশ্যাল কালচারাল কন্ট্রিবিউশনের উপরে আমরা অ্যাকচুয়ালি এই ক্লাসটা নেব। কন্ট্রিবিউশন এই কথাটা যখন আমরা বলি তখন আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন মানে হলো অবদান। আমরা অবদান বলতে কি বোঝাতে চাইছি? না, অবদান বলতে বোঝাতে চাইছি যে একজন বিশেষ ব্যক্তি একটা বিশেষ সার্টেন সাবজেক্ট বা সাবজেক্টের কোনো একটা সাব ব্রাঞ্চের উপরে কতটা প্রভাব সে তার কাজের মাধ্যমে বিস্তার করতে পেরেছিল। এরকম আমরা জানি যে এখানে 4th সেমিস্টারে আমাদের সোশ্যাল কালচারাল, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি আর প্রি হিস্টোরিক্যাল বা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজিতেও এর অংশ রয়েছে। প্রথম যে জিনিসটা আমি আজকে ডিসকাস করতে চাইব সেটা হলো এন.কে. বোস, দ্য কন্ট্রিবিউশন অফ নির্মল কুমার বোস ইন অ্যানথ্রোপোলজি, স্পেসিফিক্যালি সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি। আচ্ছা, এই বিষয়ে বলার আগে একটা জিনিস পরিষ্কার করে দেওয়া ভালো। নির্মল কুমার বোস একজন বাঙালি, আর উনি আমি যতদূর জানি বাগবাজারে জন্মেছিলেন, এবং তার আমাদের এই অ্যানথ্রোপোলজি ও সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজির ফিল্ডে অবদান বিশাল। আচ্ছা, কীরকমভাবে? যদি একটা আচ্ছা, এটা একটা বড় অংশ, এটা পার্ট 1-এর ক্লাস, জাস্ট পার্ট 1 অফ এন.কে. বোস। উনি কোন বিষয়ে বিশেষ পারদর্শিতার পরিচয় দেখিয়েছিলেন? উনি যে বিষয় বিশেষত পারদর্শিতার পরিচয় দেখিয়েছিলেন সেটা হলো মূলত, আমরা যেরকম জানি যে আমাদের ভারতীয় যে মহাদেশ না, যেটাকে আমরা বলি সাবকন্টিনেন্ট, উপমহাদেশ, সেই উপমহাদেশে ডমিনেন্ট মানে যে কালচার বা যে সোসাইটির নিয়মগুলি ডমিনেন্ট অর্থাৎ অধিক পরিমাণে প্রকাশ পায়, সেটা যখন একটা সাপ্রেসিভ কালচারের সংস্পর্শে আসে। সাপ্রেসিভ কালচার মানে হলো যেই সমস্ত সংস্কৃতির অতটা উন্নতি সাধন সম্ভব হয়নি যেটা একটা ডমিনেন্ট কালচারের হয়েছে। উদাহরণ হিসাবে, ডমিনেন্ট কালচার আমাদের এখানে হলো হিন্দু কালচার, যেরকম হিন্দু দেবতার, হিন্দু খাদ্য, হিন্দুর সামাজিক শ্রেণীবিভাগ, হিন্দু মতে আমাদের ধর্মীয় বিভিন্ন আচরণ, আমাদের বিভিন্ন যাবতীয় জীবনের বিভিন্ন গতিপথের যে সমস্ত জিনিসগুলো আমরা হিন্দুত্বের মাধ্যমে পাই। আর একটা রিসেসিভ ট্রেড বা কালচার, সেই দিকে আমি বলতে পারি, যেরকম এখানে পার্টিকুলারলি ঝুম নামক একটি আদিবাসী গোষ্ঠীর সমাজ। আচ্ছা, এন.কে. বোস সম্পর্কে বলতে গেলে আমি যেটা প্রথমত বলতে চাইবো, উনি প্রধানত এটা দেখিয়েছিলেন যে হিন্দু সংস্কৃতির সংস্পর্শে এসে ঝুম বা এইরকম সমজাতীয় যে আদিবাসী সংস্কৃতিগুলি আছে তার মধ্যে কিরূপ পরিবর্তন দেখা যায়। আমরা জানি, এর আগে পড়েছি যে আদিবাসী আমরা তাদের বলি যাদের নিজস্ব একটা ভাষা রয়েছে, যাদের মধ্যে লেখার কোনো পরিচিতি নেই, যাদের মধ্যে নিজস্ব একটা আইডেন্টিটি মিনস তার একটা নিজস্ব পরিচয়, যেটা অন্য সব কিছুর থেকে আলাদা। অর্থাৎ ধর্মের দিক থেকে, সমাজের নিয়মের দিক থেকে, বয়োজ্যেষ্ঠ এবং বয়স কনিষ্ঠ তাদের আচরণের দিক থেকে, সব দিক থেকে আলাদা। এবার
এখানে আমি কতগুলো ফ্যাক্টের উপরে বিশেষ করে জোর দিতে চাইবো, যেটা আমাদের জিনিসটাকে আরো বেশি স্পেসিফিক করবে। তার একটা পাবলিকেশন আছে। পাবলিকেশন মিনস তিনি একটা বই বা পেপার পাবলিশ করেছিলেন, যেটাকে বলা হয় দ্য স্ট্রাকচার অফ হিন্দু সোসাইটি। বাংলায় যদি বলি হিন্দু সমাজের গঠন। এই সময় উনি মূলত ভারতীয় সমাজ এবং সমাজ বলতে সমাজের স্ট্রাকচার, অর্থাৎ সমাজটা ঠিক অর্থনৈতিক দিক থেকে কিভাবে স্তরীয় স্ট্র্যাটিফিকেশনটা হয়েছে, অর্থাৎ স্তরায়নটা কিভাবে হয়েছে, আবার সেরকমভাবে ইকোনমিক্যালি যেরকম বলছি অর্থনৈতিকভাবে, সেরকম রাজনৈতিকভাবে, ক্ষমতার দিক থেকে, বিভিন্ন দিক থেকে এই স্ট্রাকচারের চেঞ্জ, অর্থাৎ হিন্দু সোসাইটি তথা ভারতীয় সোসাইটির বা সমাজের মধ্যে যে চেঞ্জ, যে পরিবর্তন সময়ের সাথে সাথে হয়েছে, এই পরিবর্তন এবং সেই পরিবর্তন কিভাবে তার আশেপাশের কালচার বা আশেপাশের সমাজগুলোকে প্রভাবিত করেছে, সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ইনসাইট, আই মিন ভিতরের গূঢ় অর্থ বহিঃপ্রকাশে সাহায্য করেছে। আচ্ছা, এই বিষয়ে আমি একটু মেনশন করতে চাইবো যে তিনি কলকাতা বাগবাজারে জন্মগ্রহণ করেন এবং তার জন্মগ্রহণের সময় ছিল, আই মিন সালটা ছিল 1901, আর উনি জানুয়ারির 22 তারিখে 1901 সালের জানুয়ারির 22 তারিখে জন্মগ্রহণ করেছিলেন বাগবাজার, কলকাতা। কলকাতা কোথায় এটা যদি আমাকে জিজ্ঞাসা মানে বলতে হয়, তাহলে প্লিজ গুগল ম্যাপ দেখে নেন। আচ্ছা, by studying indigenous people, the Hindu cultural trait had penetrated in tribal cultures through they were not taken as Hindu. Through না, ওটা দো। প্রথম যে বক্তব্যটা আমরা এখানে ফোকাস করতে চাই, আমরা ফোকাসের মধ্যে আনতে চাই, সেটা হলো যে উনি যে কাজটা করেছিলেন সেই কাজটার মূল কেন্দ্র ছিল যে একটা ভারতীয় সমাজের যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন কিভাবে এথনিক গ্রুপ, অর্থাৎ যাদের আমরা আদিবাসী বলি, অর্থাৎ আদিম নিবাসী, তাদের কালচার বা তাদের সোসাইটিকে প্রভাবিত হচ্ছে। পেনিট্রেট মানে হলো ঢুকে যাওয়া, অর্থাৎ ভিতরে মিশে যাওয়া। তো এখানে বিশেষত উনি হিন্দু কালচারের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কেন? আমি আগেই বললাম যে হিন্দু কালচারটা হলো আমাদের এই উপমহাদেশের একটা ডমিনেন্ট কালচার। ডমিনেন্ট কালচার মিনস এটা কমন, এটা বেশিরভাগ জায়গায় দেখা যায়, এটাই বেশিরভাগ লোকে মানে। যেমন হিন্দু দেবদেবী, যেমন হিন্দু বিয়ের রীতি, যেরকম আমরা যদি ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়া দেখি, বিয়ের অনেক ধরনের পার্থক্য হতে পারে, কিন্তু গলায় মালা পরানো আমাদের, ওদের মঙ্গলসূত্র এবং সিঁদুর পরানো আমাদের, সিঁদুর পরানো মানে বাঙালিদের সিঁদুর পরানো, হিন্দু বাঙালিদের, এগুলো কমন। এবং মেয়ের বাবার বাড়ি ছেড়ে তার স্বামীর বাবার বাড়িতে এসে থাকা বা স্বামীর সাথে থাকা, এটাও কমন, কোয়াইট কমন। যদিও আদিবাসীদের মধ্যে এটা অনেক ক্ষেত্রে নাও হতে পারে। যদি ম্যাট্রিয়ার্কাল সোসাইটি হয়, অর্থাৎ মাতৃতান্ত্রিক সমাজ হয়, তাহলে সেখানে আমরা দেখবো এটার উল্টোটা। কিন্তু এখন পরিবর্তন হচ্ছে। ম্যাট্রিয়ার্কাল যে সমস্ত, অর্থাৎ মাতৃতান্ত্রিক যে সমস্ত আদিবাসী দল আছে, তাদের মধ্যেও দেখা যাচ্ছে তারা হিন্দুদের মতো করে বিয়ের পর তাদের মেয়েকে মেয়ের মায়ের বাড়িতে না রেখে ছেলের বাবার বাড়িতে রাখা হচ্ছে, পাঠানো হচ্ছে। অর্থাৎ তিনি দেখেছিলেন এটা যে আমাদের হিন্দু যে ট্রেড, অর্থাৎ কালচারাল যে ট্রেডগুলো আছে, কালচারাল ট্রেড মিনস সাংস্কৃতিক যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে ইন্ডিজিনাস পপুলেশন, যেরকম ঝুম আদিবাসীদের মধ্যে পেনিট্রেট করছে, অর্থাৎ তাদের প্রত্যেকটা প্রসেসকে এফেক্ট করছে। কিন্তু সেই এফেক্টটা তারা যখন করছে, সেই সময় আমাদের বলা উচিত অ্যাজ ইফ সেই পেনিট্রেশনের সময় তাদের কিন্তু আমরা হিন্দু বলে ধরছি। অর্থাৎ আমি যদি একটা মাতৃতান্ত্রিক আদিবাসী সমাজের মধ্যে দেখি যে হিন্দু মতে বিয়ে হচ্ছে, হিন্দু মন্ত্র পড়া হচ্ছে, বিয়ে হয়ে গেল এবং মেয়েকে তার মায়ের বাড়ির জায়গায় ছেলের সাথে ছেলের বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, তবুও আমরা কিন্তু তাকে হিন্দু বলে মানবো না। যদি আমরা দেখি যে একজন সাঁওতাল কেন বলছি, কারণ সাঁওতালের এক্সপিরিয়েন্স
তোদের ও না সরি তোদের নেই, ওটা অন্য ইয়েদের ছিল, দুটো গুলিয়ে ফেলেছি ছাক। তো এনিওয়ে সান্তাল এমনি তোদের ওখানেও আছে, আমদাতেও সান্তালের একটা গ্রাম আছে, আমি যেয়ে দেখে এসেছি। ওই জায়গাটার নাম কি, নাইটের ওদিকে আরো ভিতরে, যাই হোক। সো তারা যদি হিন্দু দেবদেবীর পূজা করে, যেখানে সেটা দেখা যায় যে সান্তালদের মধ্যে অনেকেই তাদের অ্যাকচুয়াল হলো মারাম গুরুম, এটা হলো তাদের অ্যাকচুয়াল ডায়েটি, অর্থাৎ কালচারাল ডায়েটি। কালচারাল ডায়েটি মিনস তাদের অ্যাকচুয়াল ট্র্যাডিশনাল দেবতা। কিন্তু তবুও তাদের মধ্যে দেখা গেছে তারা আজ কালী পুজোও করছে, তারা শিব পুজোও করছে, তারা দুর্গা পুজোও করছে, কিন্তু আমরা কিন্তু তাদের হিন্দু বলে মেনে নিচ্ছি না, তবুও তারা করছে। এর কারণ কি? এর কারণটা হলো তারা কোথাও না কোথাও আমাদের হিন্দু কালচারকে তাদের কালচারের তুলনায় সুপিরিয়র ধরে নিচ্ছে। তাদের এই ধরে নেওয়ার জন্যই তারা কিন্তু এই আমাদের অর্থাৎ হিন্দুদের বা ডমিনেন্ট কালচারের ট্রেডটাকে পালন করছে, যদিও তারা হিন্দু। Anyway, going into further discussion, he concluded that the fact economic affiliation to Hindu society will explain why Jung considered the culture of Hindu superior to their own. যদি আমি খুব রাফলি এটাকে বলি, তাহলে ইকোনমি অর্থাৎ অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিরকম? খুব যদি স্পেসিফিক্যালি একদম সিম্পল ভাষায় আমি বলতে চাই, একদম সিম্পল ভাষায় বোঝাতে চাই, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। ধর সান্তাল বা ঝুম, যে কোনো একটা আদিবাসী, এদের অ্যাকচুয়াল সোসাইটিটা হয় এনক্লোজড মিনস এরা খালি এদের কাছেই আছে, অর্থাৎ এদের মন্তব্যটা হলো আমরাই আছি, বাকি যারা আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমাদের এখানে যেরকম হয়, অর্থাৎ বর্ধমানে যে চালটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু পাঞ্জাবে খাচ্ছে, আর পাঞ্জাবে যে গমটা তৈরি করা হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গলে এসে আটা রূপে আমরা খাচ্ছি। এটা কিন্তু ক্লোজ না, এটা হলো ওপেন ইকোনমি। অর্থাৎ আমি অন্য জায়গা থেকে রসদ আমার প্রয়োজন অনুযায়ী এনে সেখানে তাদের প্রয়োজনীয় রসদ আমি পাঠাতে পারি, এবং আবার অন্য জায়গার ক্ষেত্রে অবভিয়াসলি ভাইসি ভার্সা উল্টোটাও আমরা করতে পারি। যাই হোক, সো এটা কিন্তু একটা ট্রাইবেলের ক্ষেত্রে এটা সবসময় হয় ক্লোজড মিনস তারা নিজেরা চাষ করবে, নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এবং নিজেদের মধ্যে সেটাকে তারা বন্টন করবে, এবং সেটা র্যাঙ্ক হিসাবে অর্থাৎ স্ট্যাটাস, তাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। যেমন কোনো আদিবাসীদের মধ্যে বড়লোক এটা না যে যার কাছে বেশি টাকা আছে, বড়লোক সে হয়তো যে শিকার করতে ভালো পারে, যে গান করতে ভালো পারে, বা যে অন্য কিছু কোনো কাজে যেটা ওই ট্রাইবের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ সেটা সে করতে পারে। যেমন যদি আমি বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, আমি যখন থার্ড ইয়ার অনার্সে পড়তাম তখন আমাদের যে ফিল্ড হয়েছিল উড়িষ্যার কি বলে ওটাকে, উড়িষ্যা ভুবনেশ্বরের ভিতরে চন্দাকা ফরেস্টের কাছে একটা শবর ট্রাইবদের কাছে, শবর ট্রাইবরা অ্যাকচুয়াল হলো হান্টার গ্যাদারার মানে তারা অ্যাকচুয়ালি হলো শিকারী এবং সংগ্রাহক। কিন্তু আমরা যখন সেখানে গেছি, অর্থাৎ 2010 or 11 এর মাঝখানে আমরা যখন গেছি, আমরা অ্যাকচুয়ালি গেছিলাম ডিসেম্বরে এবং আমরা ফিরেছিলাম জানুয়ারিতে। পরে পুরো নিউ ইয়ারটার ফেস্টটা আমরা ওখানে কাটিয়েছি, এবং সেই ক্ষেত্রে তাদের সেই সেলিব্রেশনটাও আমরা দেখেছি। যেহেতু তারা ট্রাইব, তাদের কিন্তু সেটা সেলিব্রেট করার কোনো কারণ নেই, বিকজ দে আর নট, এই ক্যালেন্ডারটা ইংলিশ ক্যালেন্ডার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বা আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ যেটাই হোক, এটা কিন্তু তাদের ক্যালেন্ডার নয়। তাদের অ্যাকচুয়াল ইয়ার সাইকেলটা অন্য কিছু ছিল, যেটা হয়তো আজ হারিয়ে ফেলেছে অথবা তারা আজ নেগলেক্ট করছে, কারণ তারা আমাদের সাথে অর্থাৎ হিন্দুদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে চায়। কারণ যেহেতু ডমিনেন্ট কালচার সবসময় ডিসিসিভ কালচারকে ছোট করে দেয়, একজন ডমিনেন্ট কালচার সবসময় তার রিসিসিভ কালচারকে ছোট করে দেখে, ছোট করে মানে সে তার মর্যাদাটা কম দেয়। উই সি দ্যাট অনেকের কাছে আদিবাসী একটা গালাগালি হয়ে দাঁড়ায় যখন একটা লোক কোনো কোটায়, আমি অন্য মিনসে বলছি, এখানে পার্সোনালি করে নেওয়ার কোনো দরকার নেই। যদি কেউ থাকিস তো এটা পার্সোনালি নিস না, এটা জাস্ট কারণ অ্যানথ্রোপোলজিতে আমরা একটা জিনিস সবসময় বলি যে আমরা কখনো ঠিক বা ভুল বা হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং কনসিডার করতে যাই না। উই জাস্ট স্টাডি, আমরা ফিনোমেনাটাকে স্টাডি করি এবং তার মানুষের সমাজে জীবনে কি এফেক্ট ফেলতে পারে সেটা আমরা দেখি, নাথিং এলস। তো
হয়তো কেউ যদি একটা কোটাতে, এসসি এসটি কোটাতে, এসসি কোটা বাদ দিলাম, এসটি কোটাতে ধর সে একটা চাকরি পেলো, সরকারি চাকরি পেলো, এবার হয়তো সে যখন অফিসে ঢুকছে কিছুদিন পর দেখা গেল লোক তাকে পছন্দ করছে না, বিকজ মেবি হি ইজ, দে আর কনসিডারিং হিম অ্যাজ এ আউটসাইডার। অ্যাজ এ আউটসাইডার ওয়াই? হি ইজ নট এ হিন্দু। দেন হোয়াট ইজ হি অর শি? সে কে? সে একটা ট্রাইব। তার কাছে ট্রাইবটা একটা স্ট্যাটাসে, হিন্দু স্ট্যাটাসের থেকে বিলো বলে আমরা ধরি, আমরা হিন্দুরা ধরি। ওকে, এটা সব ক্ষেত্রে সমান। এটা মুসলিমদের শিয়া সুন্নির মধ্যে দেখা যায়, খ্রিস্টানের ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে দেখা যায়। যাই হোক, আমি তো তাদের পোপের মধ্যে লাথালাথিও দেখেছি, ইউটিউবে ভিডিও আছে। ধর্মীয় একটা চার্চে ঢোকার জন্য দুজনের মধ্যে লাথালাথি হচ্ছে, পোপেরা মানে ধর্মযাজকরা নিজেদের মধ্যে লাথালাথি করছে, ফুটবল খেলছে, গুজি মারছে, আছে ইউটিউবে। এনিওয়ে, সো দ্যাট ইজ দ্যাট। সো এখানে যেটা কথা, সবসময় ইকোনমি একটা জায়গার একটা গুরুত্বপূর্ণ ফিল্ড, একটা গুরুত্বপূর্ণ কি বলবো, সেক্টর তৈরি করে, একটা সেক্টর তৈরি করে। কিরকম? যেরকম আমি যদি আজ সবর হতাম, তাহলে হয়তো আমার কাছে যদি জ্বর হতো, তাহলে আমার কাছে একটাই অপশন ছিল, ওখানের যে ওই কবিরাজ টাইপের যে থাকবে তার কাছে যে সে যে আমাকে ওই গাছরা অথবা হাড়ের গুঁড়ো বা মাংসের গুঁড়ো যেটাই দেবে সেটা আমাকে খেতে হবে। কিন্তু আজ তাদের সামনে রয়েছে মেডিসিন, ওয়েস্টার্ন মেডিসিন, ক্যালপল, প্যারাসিটামল, এবং তারা জানে যে এটা খেলে, যেটা আমি ওই ওষুধ খাবো, খেয়ে কাজ করবে কি করবে না বোঝা যাচ্ছে না, এটা শিওরশট আমার জ্বরটাকে কমিয়ে দেবে, বা আমার বাচ্চার জ্বরটাকে কমিয়ে দেবে, বা আমার বউয়ের জ্বরটাকে কমিয়ে দেবে। কিন্তু সেটা সে পাবে কি করে? তাকে পেতে হবে, কিন্তু সে পাবে কি করে? কারণ ওটাকে তাকে পেতে গেলে তাকে কিছু একটা করতে হবে। কি করতে হবে? ওটা পাবো কোথা থেকে? একটা দোকান থেকে। দোকানটা অবভিয়াসলি তাদের গ্রামের মধ্যে না, কারণ ট্রাইবসদের মধ্যে যেরকম বলেছিলাম তাদের ক্লোজড সোসাইটি হয়, নিজেদের মধ্যেই সব কিছু। কিন্তু তাকে তাহলে সার্কেলের বাইরে আসতে হচ্ছে, বাইরে এসে হিন্দু টেরিটরির মধ্যে ঢুকতে হচ্ছে, সেখানে একটা দোকানে যেতে হচ্ছে এবং সেই দোকান থেকে সেই ওষুধটা কিনতে হচ্ছে। এবার একটা কি ওয়ার্ড, কেনা, অর্থাৎ টু বাই। কিনবে সে কি করে? আদিবাসী সমাজে টাকা চলে না, ওখানে বিনিময় প্রথা চলে। আমার গরু চাই, আমি তোমাকে দুটো ছাগল দিয়ে দিলাম। আমার ছাগল চাই, আমি তোমাকে দু হাঁড়ি চাল দিলাম বা 2 বস্তা চাল দিলাম। আমার মাটির হাঁড়ি চাই, আমি তোমাকে গম দিলাম বা আমি অন্য কিছু দিলাম, বা আমি তোমার বাড়িতে যে কিছু একটা, তোমার ছাদটা ভেঙে গেছে, ছাদটা আমি তৈরি করে দিলাম। কিন্তু যদি আমি এইসবের থেকে একটু বাইরে চলে যাই, যদি আমি এইসব থেকে আরো ক্লিয়ার কাট জায়গায় চলে আসি, তাহলে আমি যেটা দেখতে পাবো যে তাকে ওই সিস্টেমের অংশ হতে হবে, তবে সে ক্যালকুলেটটা পাবে। অর্থাৎ তার কাছে টাকাটা থাকতে হবে। যেমন আমাদের সমাজেও যেহেতু ওপেন বলেছিলাম, মার্কেটিং, ওপেন ইকোনমি, অর্থাৎ ওপেন ইকোনমি মানে ওখানে কি চলে, ওখানে আমি মানে এটা আমরা কখনো করি না যে আমি তো একটা দোকান থেকে ওষুধ কিনলাম, বললাম আচ্ছা দাদা আপনার বাড়িতে কতগুলো বাসন আছে বলুন, আমি যে ধুয়ে দিয়ে আসছি। বা আমি একটা গরু দিচ্ছি আপনাকে, আপনি আপনার যত ক্যালকুলেট স্টক আছে আমাকে দিয়ে দিন। চলবে না। ওখানে কি করতে হবে? ওখানে আমি টাকা চাই, আমি তাকে টাকা দেবো, সে আমাকে টাকা নেবে, সে টাকা নিয়ে আমাকে জিনিস দেবে যেটা আমার প্রয়োজন এবং যেটা আমার অ্যাকচুয়াল কালচারে, অর্থাৎ আমি যদি একজন আদিবাসী হই, আমার কালচারের অংশ না, অর্থাৎ আমার কালচার থেকে বেরোতে হচ্ছে, আমাকে একটা অন্য সেটিংয়ে ঢুকে সেই সেটিংয়ের অংশ হতে হচ্ছে, তবে আমি তার থেকে কিছু প্রিভিলেজ পাবো, আদারওয়াইজ না। এটা হলো একটা খুব মানে ক্রুশাল জায়গা। এনকে বোস এটাকেই পিন পয়েন্ট করেছেন যে যেহেতু ইকোনমি একটা মানে সার্ভাইভালের জন্য, বাঁচার জন্য একটা কি রোল প্লে করে, ফলে তারা ওই ইকোনমিটাকে গ্রাস্প করার জন্য, ইকোনমিটার অংশ হওয়ার জন্য নিজেদের কালচারকে ছেড়ে তারা হিন্দু কালচারে অ্যাডাপ্টেড হয়। যেমন তাদের অ্যাকচুয়াল ট্র্যাডিশন হয়তো হলো যে কোনো রোগের ক্ষেত্রে শ্যামানিজম অথবা উইচক্রাফট, এরকম টাইপের কিছু। বলি দিতে হবে, 2টো মুরগি বলি দাও, পাখির 2টো ডানা নিয়ে এসো, বেটে ভেজে খাওয়াতে হবে, তবে ইয়ে হবে, ব্লা ব্লা ব্লা। আমি বলছি না সেগুলো কাজ করে কি কাজ করে না, দ্যাট ইজ নট অন মাই কনসার্ন। এনকে বোস বলেছিলেন যে
কালচারগুলো অর্থাৎ আদিবাসী কালচারগুলো এইভাবে অ্যাকচুয়ালি ডমিনেন্ট কালচারের কাছে পরাজিত হচ্ছে। কিভাবে পরাজিত? ইন দ্য সেন্স অফ জিত হার না, এখানে তারা তাদের নিজের অ্যাকচুয়াল যে কালচারাল আইডেন্টিটিটা রয়েছে সেই আইডেন্টিটিটাকে তারা লিভ করছে, ছাড়ছে, সেটা কিছুটা ছাড়ছে বা পুরোটা ছাড়ছে, এবং তারা অ্যাকচুয়াল হিন্দু সোসাইটির যে সমস্ত নর্মস রয়েছে সেইগুলোকে নিজেদের মধ্যে নিচ্ছে টু বি এ পার্ট অফ দ্য ইকোনমি। এবং এই ইকোনমি পার্ট তারা যদি কোনোভাবেই টাকা রোজগারটা না করে, তাহলে সেই টাকা যদি রোজগার না করে তাহলে তারা কোনোভাবেই হিন্দু সোসাইটির সেই প্রিভিলেজগুলো পাবে না। যেমন একটা ওয়েস্টার্ন মেডিসিন বা ডক্টর, তাহলে টাকাটা সে তাকে কী করে পেতে হবে? তাকে এমন কিছু তৈরি করতে হবে যেটা সে বেচতে পারে কোথায়? একটা মার্কেটে। সেই মার্কেটটা কোথায়? তাদের কালচারের মধ্যে নয়, হয়তো বাজারে, সেটা কোনো স্টেশনে হতে পারে, কোনো হাটে হতে পারে, কোনো দোকানে হতে পারে। যেমন ঝুড়ি, যেমন হ্যান্ডিক্রাফট, হাতে তৈরি বিভিন্ন শিল্প, যেরকম বিভিন্ন মাটির জিনিস, যেরকম বিভিন্ন কুটির শিল্প ইত্যাদি ইত্যাদি। আর সে সেগুলো তৈরি করছে যেগুলো নিজেদের মধ্যে বেচার কথা ছিল, সেই তার নিজের সেটিং থেকে বাইরে আসছে, ঝুড়ি তৈরি করে সে বাইরে বেচছে এবং বাইরের থেকে সে টাকাটা নিচ্ছে। টাকাটা নিয়ে সে হিন্দুর সেই সমাজের সেই ট্রেডগুলো যেগুলো তার জন্য প্রয়োজন, যেরকম জামা কাপড়। এমনিতে যারা নেংটি পরে থাকতো তাদের শীতকাল আসলে প্রচণ্ড কষ্ট হতো, কারণ আগুনের ধারে থাকতে হতো। কিন্তু যখন সে কখনো একটা রাস্তায় পড়ে থেকে কোট যখন গায়ে দিচ্ছে, সে বুঝতে পারছে যে এটা আমাকে আগুন, আমি কোথাও গেলে আমাকে আগুন নিয়ে যেতে হবে না, আমি এটা পরে বাড়ির মধ্যে বিনা আগুন জ্বালিয়ে খুব ফ্রিলি থাকতে পারবো। অর্থাৎ তার কাছে মনে হচ্ছে এই কালচারটা আমার এই ক্ষেত্রে সুপিরিয়ার মানে অধিক আমাকে সাহায্য করছে বাঁচতে। আফটার অল সার্ভাইভাল ইজ দ্য কি, বেঁচে থাকাটাই তো আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য। আর বাঁচতে গেলে আমরা সেটাকেই আপনার মানে নিজেদের করে নিই, যেটা সবচেয়ে সহজ। সো এটাই হলো মেন এনকে বোসের মূল কাজ। তার মধ্যে আরও কিছু আমি নিয়ে আসতে চাই। যেরকম তাহলে সাইকেলটা ঠিক এরকম হচ্ছে যে একটা কালচার, রিসেসিভ কালচার বা ট্রাইবাল কালচার, তার কালচারের লোকেরা হিন্দু কালচারকে অ্যাডাপ্ট করছে, তাদের নিজেদের মধ্যে নিচ্ছে এবং নিজেদের কালচারকে আস্তে আস্তে তারা ত্যাগ করছে। এবং যদিও তারা হিন্দু হিসাবে কিন্তু নয়, তাহলে তারা কেন নিচ্ছে না? হিন্দু হিসাবে থাকার জন্য নয়, তারা হিন্দু সোসাইটির সেই প্রিভিলেজগুলোকে, যেগুলো ইকোনমিক্যালি একমাত্র টাকার মানে অর্থনৈতিক দিক থেকে তারা পেতে পারে, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, যেগুলো আজকে লাক্সারি জিনিস, বেনারসি শাড়ি, গয়না, তাদের যে গয়না এক্স্যাক্টলি পরার ট্র্যাডিশন, সেটা কি? পাথরের হাড়, তারপর বিভিন্ন ধাতুর ওই মাকড়ি টাইপের বিভিন্ন জিনিস, যেগুলো তাদের ওখানে তৈরির কালচার। কিন্তু সেটা তারা করছে না, তারা চাইছে ওয়েস্টার্ন কালচার, বা যেটা আজকাল হ্যান ত্যান কি কুন্দন যারাও হোয়াট এভার, কথাটা হলো সেটা। Bose was struck with the realization that the tribe Jung considered as non-Hindu, but clearly Hinduism has penetrated their culture, as due to the process of Pala Lahara feudatory chief, the Jung had been made to adopt net cultivation. এই নামটা আমি বললাম, অর্থাৎ পালা লাহারা এগুলোতে পড়ে। এগুলো আর একটু গভীরে যখন আমরা নেক্সট ক্লাসে যাবো, সেই নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরো গভীরে আলোচনা করব। সোজা কথা হলো, তারা অ্যাকচুয়াল ছিল শিফটিং কাল্টিভেশনের লোক। শিফটিং কাল্টিভেশন অ্যাজ উই নো, এসএম স্যার তোদের পড়িয়েছেন নিঘাত যে শিফটিং কাল্টিভেশনকে বলি। শিফটিং কাল্টিভেশন হলো যেখানে আমরা এক জায়গায় লোকেরা চাষ করে, জঙ্গলের একটা অংশ পরিষ্কার করে, এবং সেখানে 2-3 দিন চাষ করার পর তারা কি করে? তারা ছেড়ে দেয়। সেই জায়গাটাকে ছেড়ে 2-3 বছর ওখানে চাষ করার পর তারা সেই জায়গাটায় ছেড়ে আরেকটা জায়গায় চলে যায়, এবং সেখানে গিয়ে সেই জঙ্গল পরিষ্কার করে আবার তারা চাষ শুরু করে, এবং তারপর আবার ছেড়ে সেখান থেকেও 8 বছর পর অন্য জায়গায় চলে যায়। এটা হলো শিফটিং কাল্টিভেশন। কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা শিফটিং কাল্টিভেশনে আর মন দিচ্ছে না, এরা ওয়েট কাল্টিভেশন, অর্থাৎ চাষ আবাদ বলা হয়। ওয়েট কাল্টিভেশন মানে যেরকম আমরা ধান যেভাবে চাষ করি, গম যেভাবে চাষ করি, ডাল যেভাবে চাষ করি, চাষাবাদ, যেখানে আমি চাষ করছি সেখানেই আমি আবাদ হচ্ছি, মানে সেখানে আমি থাকছি। অর্থাৎ বছরে 12 মাস আমাকে ওখানেই থেকে কাজ করতে হচ্ছে, অর্থাৎ আমার স্থায়ী বাড়ি হচ্ছে, অর্থাৎ আমার যা যা লাইফটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। তাদের অ্যাকচুয়াল ট্র্যাডিশনাল লাইফস্টাইল হিন্দু কালচারের অংশ হওয়ার জন্য
তাদের সেই যে একটা লাইফস্টাইল ছিল, যেটা কি ছিল, ঘুরে ঘুরে চাষ করে নিজেদের যাযাবর জীবন একরকম কাটানো, সেটা পাল্টে গিয়ে স্থায়ী চাষাবাদ এবং স্থায়ী বসবাস তাদের হয়ে গেল ওয়েট কাল্টিভেশনকে অ্যাডাপ্ট করে। এটা তারা কেন না, হিন্দু কালচারের সাথে মানিয়ে নেওয়ার জন্য। হিন্দুত্বটাকে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য না, কিন্তু হিন্দু হওয়ার জন্য না, কিন্তু হিন্দু কালচারের মধ্যে যে যে জিনিসগুলো রয়েছে, মডার্ন মেডিসিন, মডার্ন ড্রেসেস, গ্যাজেটস, মোবাইলস, ইলেকট্রিসিটি, পাকা ঘর। একটা মাটির ঘর থেকে একটা পাকা ঘর অনেক বেশি ডিউরেবল, তাড়াতাড়ি ভেঙে পড়বে না, তাড়াতাড়ি ক্ষয়ে যাবে না, তাড়াতাড়ি ফাটল ধরবে না, বৃষ্টি আসুক ঝড় আসুক টিকে থাকবে। তার মধ্যে কারেন্ট থাকলে ফ্যান চলবে, ফ্যান থাকলে লাইট জ্বলবে, লাইট মানে কারেন্ট থাকলে ফ্যান থাকলে ফ্যান, লাইট, টিভি সব আমি চালাতে পারি, তাতে আমার কি হবে, শরীরে আরাম বাড়বে। বাইক আমি কি করে কিনবো? এগুলো সব কিছুর জন্য টাকার দরকার। টাকাটা কাদের কাছে রয়েছে না, হিন্দু সোসাইটির মধ্যে রয়েছে, কারণ পুরোটা কন্ট্রোল করা হয় হিন্দুদের মাধ্যমে। অ্যাজ ইফ যেহেতু এটা ডমিনেন্ট, যেটা সবচেয়ে বেশি, এটা কমন। এবং তারপর আস্তে আস্তে উনি স্টেজগুলোকে দেখিয়েছেন, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যে এক্স্যাক্টলি কিভাবে এই প্রসেসটা হচ্ছে। বাট ইকোনমি ইজ দ্য কি। সবসময় হিন্দুরা যখনই আদিবাসীদের দেখে, তাদের কাছ থেকে তারা হয়তো কিছু চায়। হ্যাঁ, তার দুটো ঝুড়ি, ওদের খুব সুন্দর ঝুড়ি করে, খুব সুন্দর শলার কাজ করে, খুব সুন্দর কুটির শিল্প করে, খুব সুন্দর বাড়ি বানায়, খুব সুন্দর ছবি আঁকে, যেগুলো একমাত্র ওদের কালচারেই পাওয়া যায়। একজন হিন্দু হয়তো ঘুরতে গিয়ে দেখলাম আরে এদের ঝুড়িটা তো খুব সুন্দর, আচ্ছা যদি টাকা দিয়ে কেনা যায়, সে টাকাটা নিয়ে সে দেখলো এইটাকে দিয়ে আরে আমি ওখান থেকে তো ওষুধ কিনতে পারছি, সহজে আমি ঠিক হয়ে যাচ্ছে। বা আমি এটা দিয়ে তো একটা যে প্যান্ট কিনতে পারছি, যেটা আমার অ্যাকচুয়াল যে ট্র্যাডিশনাল যে ঘরে বোনা ধুতি, বা যেটা আমি পরি সেটার থেকে অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি হ্যান্ডি, ধুতে বেশি কষ্ট না, সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। সাবান, শ্যাম্পু, তেল, যেগুলো লাক্সারি, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের দরকার পড়ে, যেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। বাচ্চাদের খাওয়ানোর জন্য এমনিতে নর্মালি তাদের কাছে মায়ের দুধই থাকে, আর হয়তো ছাগলের দুধ, কিন্তু এখন মাদার ডেয়ারি, প্যাকেট, টোন দুধ ইত্যাদি 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 তাদের কাছে, সেগুলো রয়েছে। কোন কালচার বিলং করছে? বলছে মডার্ন কালচারে। তাহলে মডার্ন কালচারটা কে? ডমিনেন্ট কালচারটা কে? হিন্দু কালচার। ফলে তাদের একরকম তারা সুপিরিয়র ভাবছে, মানে অর্থাৎ তাদের কালচারটাকে তারা নেগলেক্ট করে এটাকে সুপিরিয়র, তাদের তুলনায় সুপিরিয়র ভাবছে। কেন? ইকোনমির জন্য। আর ওই ইকোনমিটা অ্যাকচুয়ালি কি করে তারা অ্যাকচুয়াল সার্ভাইভ করছে, তারা অ্যাকচুয়ালি এটার একটা পার্ট হয়ে যাচ্ছে, যদিও আমরা কিন্তু তাদের কখনোই হিন্দু হিসেবে গণ্য করছি। যাই হোক, আজকে এটা হলো পার্ট 1। ক্লাসটাকে ভালো করে ফলো কর। নেক্সট আমাদের যে সেশন হবে, সেই সেশনে আমি এইটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফার্দার স্টেজগুলোকে ডিফাইন করব এবং নোটস দিয়ে দেবো, যে নোটসগুলো তোদের দরকার। ভিডিও এবং নোটস এটাই আপাতত আমাদের পড়ার মিডিয়াম, কারণ ফেস টু ফেস ইন্টারাকশন এই মুহূর্তে ডাইরেক্টলি পড়া সবসময় সম্ভব হচ্ছে না আমাদের জন্য। আমরা একটা দেখছি যেরকম সেটিং তৈরি করেছি, একটা আরও বেটার সেটিং হয়তো হতে পারবে, আরও রেসপন্স তোরা কীরকম দিস তার উপরে। আর এটা আমাদের সেপ্টেম্বর থেকে পড়ানো চালু হয়ে গেল, সেপ্টেম্বরের 1 তারিখ, সেপ্টেম্বর 1 ভিডিওটা তোরা কালকে মধ্যে আপলোডেড হয়ে যাবে, কালকের মধ্যে না, আজকে রাতের মধ্যেই পারলে আমি আপলোড করে দেবো। চ্যানেল লিঙ্ক পাঠিয়ে দেবো। এটা প্রাইভেট চ্যানেল হবে, চ্যানেলের প্রাইভেট লিঙ্ক হবে। এটা একমাত্র তারাই পাবে যারা আমার কাছে পড়বে, আদারওয়াইজ যারা পড়বে না তারা এই লিঙ্ক পাবে না, এবং একমাত্র লিঙ্কের মাধ্যমে এটাকে তোরা দেখতে পারবে, আদারওয়াইজ না। আমি এই লিঙ্কটাকে আমাদের যে সোল অফ অ্যানথ্রোপোলজি গ্রুপ আছে ওটাকে আমি শেয়ার করে দেবো। অ্যান্ড হোপফুলি আমরা আমাদের পড়াশোনায় যতটা পারি এগিয়ে যাব। অ্যাডজাস্টমেন্ট দুই জায়গাতেই করতে হবে, তোদের জায়গাতেও আমার জায়গাতেও। ওয়েল, এখন রাত্রিবেলা, গুড নাইট। কালকে তোদের অ্যাডভান্সে গুড মর্নিং। আর ভালো করে পড়াশোনা কর, কারণ পড়াশোনা বাদে তোদের জীবনে এখন আর কিছু নেই, কারণ জব ক্রাইসিস খুব সাংঘাতিকভাবে বাড়বে, এবং ফিউচার কি হোল্ড করছে না টালমাটাল সময় আমরা নিজেরাও জানি। এনিওয়ে, অপটিমিস্টিক হয়ে থাক, আশাবাদী होंगे कामयाब, उम्मीद पे दुनिया का। एनीवे, टाटा, गुड नाइट।